নমস্কার বন্ধুরা, অল্প কথা গল্পগাথার আসরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আসরে যার গল্প পড়ব বলে আমি নিয়ে এসেছি তার নাম হল সীতা দেবী। প্রখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের কনিষ্ঠা কন্যা সীতা দেবী এককালে তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সাহিত্য ক্ষেত্রে যথেষ্ট আলোড়ন ফেলে দিয়েছিলেন। তার লেখা উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মাটির বাসা, পরভৃতিকা, মহামায়া, ক্ষণিকের অতিথি, বন্যা, মাতৃঋণ ইত্যাদি। রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তার স্মৃতিচারণা পুণ্যস্মৃতি তার শেষ বয়সের রচনা। নিজের অনেক গল্প তিনি ইংরাজিতেও অনুবাদ করেছেন। তাঁরই লেখা একটি গল্প চোখের আলো আজ আমি আপনাদের পড়ে শোনাব। শুরু করি আজকের গল্প পাঠ, চোখের আলো। হিন্দুর মেয়ে হয়েও চম্পা কেন যে নবাব বাড়ির দাসী হয়েছিল তা সবাই বুঝতে পারত না, কিন্তু জিনিসটার ভিতর আসলে আশ্চর্য হবার কিছুই ছিল না। নবাব বাড়ির অনেক কালের পুরনো ঝি পান্না যেদিন ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে শুনলে যে পাশের বাড়ির হরিমতি ভোর রাত্রে মারা গিয়েছে, আর তার ছোট মেয়েটিকে দেখবার কেউই নেই, তখন থেকেই চম্পার কপাল ফিরে গেল। রোগা কালো মেয়েটাকে নিয়ে যখন পান্না মনিব বাড়ি ফিরে এলো, তখন দাসী মহলে বেজায় হাসাহাসির ঘটা লেগে গেল। মাগো, অমন মেয়ের ভার নাকি মানুষে সাধ করে নেয়। মেয়ে পালবার স্বাদ হয়েছে তা একটা নয় সুন্দর দেখেই নে। কিন্তু চিরজন্ম নবাব বাড়ির বিলাসের হাওয়ায় কাটিয়েও পান্নার মনের ভিতরে যে একটি মা লুকিয়েছিল, সে ওই রোগা মেয়ের ডাগর চোখের ব্যথিত দৃষ্টিতে জেগে উঠল। তাকে আর পান্না কিছুতেই ফেলতে পারলে না। পান্না ছিল বড় বেগমের খাস দাসী, তার আদর বেশি আর কাজ কম, কাজেই চম্পার আদর যত্নের কোনো কমতি হলো না। আর একটা তার লাভ হলো এই যে প্রাচীনা বেগম মহলে মানুষ হয়ে ওঠাতে নবাব বাড়ির কলুষের হাওয়া তাকে অকালে শুকিয়ে দিলে না। বুড়ি পান্না ক্রমেই অথর্ব হয়ে পড়ছিল, তার সব কাজই এখন চম্পার হাতে। নবাবের বেগমও তাকে একটু স্নেহের চোখেই দেখতেন। জগতের যৌবনের একমাত্র প্রতিনিধি হয়ে ওই তরুণী মেয়েটি তার আশেপাশে ঘুরে বেড়াত, আর সবই তার আগেকার দিনের লোকজন। বেগমের বয়স যত বাড়ছিল, তার মহলের স্তব্ধতাও সেই সঙ্গে নিবিড় হয়ে উঠছিল। নবাবজাদার মহলে দাসীর প্রয়োজন ক্রমেই বাড়ছিল। অন্য সব মহল খালি করে যত সুন্দরী পরিচারিকা ছিল সবই ওই মহলে গিয়ে জুটছিল। চম্পার সঙ্গিনী মরিয়ম আর গোলাপিও চলে গিয়েছে। সেই কেবল নিজের কুরূপের সৌভাগ্য নিয়ে এই নিরানন্দ পুরীতে থেকে গেল। সারা দিনটা তার নানা কাজে যেত। অবসরের সময় বেগম থেকে জরির কাজ শেখাতেন। যৌবন চলে যাবার সঙ্গে সঙ্গে যখন তার স্বামীর মনও তার কাছ থেকে সরে গেল, তখন থেকে এইসব কাজেই বেগম সারা দিন নিজেকে ডুবিয়ে রাখতেন। অবসর জিনিসটা তার কাছে একটা বড় ভয়ের হয়ে উঠেছিল। তার তরুণী পরিচারিকাকে নিজের কাজের অংশ দিতে তার একটা আনন্দও ছিল। সেও যে তাঁরই মতো অনাদৃতা। কিন্তু সন্ধ্যার পর আর জরির কাজ চলে না।
কালো মখমল তখন চোখের উপর মিলিয়ে আসে। জরির সোনালি রূপালি ডোরা আর চেনা যায় না। আর মানুষের বিফল অনুকরণের চেষ্টা দেখে বিধাতার কৌতুক হাসির মতো আকাশের কালো মখমলের গায়ে তারার চুমকি ঝিকমিকিয়ে ওঠে। চম্পা বেগমের কাছ থেকে ছুটি পেয়েই বাইরের বারান্দায় এসে দাঁড়াত। সেখান থেকে নবাবজাদার মহল পরিষ্কার দেখা যায়। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এক দৃষ্টে সেই আনন্দ নিকেতনের দিকে তাকিয়ে থাকত। ওখানে বাঁশির সুর, ফুলের গন্ধ আর রঙিন আলো তাকে কেবলই আকুল করে তুলত। মরিয়ম আর গোলাপি কালীভদ্রে একাধবার পুরনো মনিব বাড়ি বেড়াতে আসত। বেগমের কাছে একবার ঘুরে এসেই তারা চম্পাকে নিজেদের এতকালের সঞ্চিত কাহিনী বলতে বসে যেত। নবাবজাদা দেখতে কেমন, তার বেগমরাই বা কেমন, কার কি নাম, কার উপরেই বা তার টান বেশি। তাদের গল্পের ভিতর প্রত্যেকবারেই নতুনত্ব যে কিছু থাকতো তা নয়, কিন্তু তারা সেই পুরনো কথাই মন্ত্রমুগ্ধের মতো শুনে যেত। তার মনে ঘুরে ফিরে বাঁচতে থাকত, নবাবজাদার মতো রূপ কিন্তু আর কখনো চোখে দেখিনি ভাই। এই নবাব বংশে যে এত রূপের জন্য নাম ডাক, কিন্তু এদের মধ্যেও এমনটি কখনো হয়নি। সব নবাবেরই তো ছবি দেখেছি। চম্পা আগেকার নবাবদের ছবি কখনো দেখেনি, কারণ চিত্রশালাটা এ মহলে ছিল না। আর নবাব জাদাকেও দেখেনি, কিন্তু নিজের মনের চিত্রশালায় একটি তরুণ সুকুমার ছবি সে কল্পনার রঙে এঁকে রেখেছিল। হঠাৎ একদিন বড় বেগমের মহলে সকাল থেকে ধুমধাম বেঁধে গেল। সেদিন কি শুভ লগ্ন ছিল জানি না, নবাব আর নবাবজাদা দুজনেই এই মহলে আসবেন। সমস্ত দিন ধরে কেবল উৎসবের আয়োজন চলতে লাগলো। কাজে আর সেদিন চম্পার মন যাচ্ছিল না। আজ তার মনের ছবির সঙ্গে সত্য মানুষটির পরিচয় হবে। এই সন্ধ্যাটা তার জীবনে যে কি অপূর্ব হয়ে উঠবে তারই পূর্বাভাস সে যেন ভিতরে বাইরে অনুভব করছিল। সন্ধ্যার ছায়া ঠিক সময়ে পৃথিবীর উপর ঘনিয়ে এলো। সে তার সব কাজ শেষ করে ফেলে বেগমের ঘরের সামনে এসে দাঁড়ালো। এ ঘরকে আজ চেনবার জো নেই। চিরকালের অনাদরের মেয়ে যেন আজ বাসর সজ্জায় সেজে দাঁড়িয়েছে। বেগমের মুখের হাসি আজ সারা বাড়ির আঁধার দূর করে দিয়েছে। হঠাৎ চম্পা সজাগ হয়ে উঠল। ওই যে শ্বেতা আর এসরাজের আনন্দ ঝঙ্কার কোনো প্রিয় অতিথির আগমন জানিয়ে দিচ্ছে। চকিতে দরজা খুলে দাঁড়াতেই ঘরের সামনে সকলে এসে পড়ল। তখন নবাব আর বেগম একসঙ্গে ঘরে ঢুকলেন, কিন্তু তাদের পিছনে কেউ। তার দিকে চাইবা মাত্র চম্পার মনের সেই ছবি লজ্জায় ম্লান হয়ে মিলিয়ে গেল। কিন্তু তার মুখ দেখে বোঝা গেল না যে সে তার মানসপ্রিয়ের পরাজয়ে বেদনা পেলে। না, এই নতুন অতিথির জয়লাভের আনন্দই তার বেশি। নবাবজাদার ভুবন মোহন রূপে যা দুই একটা খুঁজছিল তা হলো তার মুখে পুরুষোচিত বীর্যের অভাব। বেগমের ঘরের উৎসবে সেদিন চম্পার মন গেল না।
সেই পুরনো বাগানের ঝরা ফুলের মেলার মধ্যে একটা ভাঙা পাথরের বেদির উপর সে স্তব্ধ হয়ে বসে রইল। নবাবজাদার এই মহলে মনটা বিশেষ জমছিল না। তিনি এধার ওধার অস্থিরভাবে কেবলই ঘোরাঘুরি করে বেড়াচ্ছিলেন। নবাবের বেশি অস্থির হবার বয়স ছিল না। তিনি কৌচের ওপর লম্বা হয়ে গড়গড়া টানছিলেন। বেগম ছেলের অস্থির ভাব লক্ষ্য করে নিজের মহলের অনেক জিনিস দেখাবার জন্য একজন লোক খুঁজছিলেন। বেগম জানলা দিয়ে মুখ বার করে ডাকলেন, চম্পা, চম্পা রে, একবার এদিকে আয়। আকাশের তারার দিক থেকে জোর করে চোখ ফিরিয়ে চম্পা বাগান থেকে ফিরে চলল। তার আঁচল আর খোলা চুলের রাশ থেকে সারা পথে ছড়িয়ে পড়ল শুকনো পাতা আর ঝরা ফুলের পাপড়ি। বেগমের ঘরের সামনে আসবা মাত্র তিনি বললেন, একটা বাতি নিয়ে নবাবজাদাকে আমার উত্তর দিকের ঘরগুলো দেখিয়ে আন। নবাবজাদা কৌতূহলের দৃষ্টিতে একবার চম্পার মুখের দিকে তাকিয়ে তক্ষুনি চোখ ফিরিয়ে নিলেন। একটা ভারী আলো তুলে নিয়ে চম্পা এগিয়ে চলল। সে যে সকলের আগে আগে চলছিল যাতে তার মুখখানা কেউ দেখতে না পায়। নবাবজাদার সঙ্গে তার একটা ছোট ভাই আর 2-3টি পুরো মহিলাও ঘর দেখতে চললেন। এই মহলের নানান ঘরে বহু বছরের পুরনো হাতির দাঁতের আসবাব, কাশ্মীরি গালিচার অপূর্ব কারুকার্য, বিচিত্র গঠনের সোনা রূপার গৃহসজ্জা দেখার পর শেষের একটি ছোট ঘরের সামনে এসে তারা থামলেন। তাতে তালা চাবি বন্ধ। নবাবজাদা সে ঘরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এটা যে বন্ধ, এর ভেতর আছে কি? চম্পা কি বলবে ভাবছে, এমন সময় লাঠির উপর ভর দিয়ে বুড়ি পান্না সেইখানে এসে উপস্থিত হলো। বুড়ি নিচু হয়ে সেলাম করে ভাঙা গলায় বলতে লাগলো, নবাবজাদা, আমাকে দেখে ভয় পাচ্ছ? অনেক কাল আগে তোমাকে কোলে করে মানুষ করেছিলাম। তখন চেহারা এমন ছিল না। সকল দাসীর চেয়ে আমার কলি তোমার ভালো লাগতো। এই ঘরের কথা বলছো? যেদিন এ ঘরের দরজা বন্ধ হয়ে গেল তখন আমি এইখানে দাঁড়িয়ে। যারা এই ঘরের ভিতর ছিলেন এখন তারা কেউ বেঁচে নেই। এ ঘরের তালার চাবি তখনকার বাড়ি বেগম তোমার ঠাকুমা আমাকেই দিয়ে গিয়েছিলেন। যে কাল রাতে এ ঘরের দরজা বন্ধ হলো, তারপর এই 50 বছর আর কেউ এ ঘর খোলেনি। কি অবস্থায় তোমার ঠাকুর দাদা মারা যান সবই তো জানো। তোমাকে দেখে আজ আমার পুরোনো মানিব জাহান আলীর খাঁর কথা মনে পড়ছে। একমাত্র তুমি এ বংশে রূপে তার কাছাকাছি এসেছ। তার ছবি তোমাদের চিত্রশালায় নেই। কোথায় আছে তার খোঁজ নিয়েছ কখনো?
দেখতে চাও তো দেখাতে পারি। নবাবজাদা শুধু ঘাড় নাড়লেন। তার যেন কথা বলবার ক্ষমতা লোপ পেয়ে গিয়েছিল। বুড়ি পান্না তালা খুলে দরজার কপাটে ধাক্কা দিলে। ঝনঝন শব্দেই খুলে গেল। সঙ্গে সঙ্গে পান্না সেই ঘরের জমাট আঁধারের মধ্যে মিলিয়ে গেল। ঘরের ভিতর থেকে পান্নার ডাক সকলের কানে এসে পৌঁছাল। চম্পা আলো নিয়ে ঘরে ঢুকল, আর সকলেও পিছনে পিছনে এলো। ঘরটির সাজ সজ্জা অপরূপ, তবে কালের অত্যাচারে তার মখমলের রং ম্লান হয়ে এসেছে। তার উপরের জরির আলোও নিভে এসেছে। হাতির দাঁতের কাজ করা প্রকাণ্ড পালঙ্কের এক ধারে এখনো শুকনো ফুলের মালা দুলছে। এক একটি মালা ছিঁড়ে খুঁড়ে গালিচার উপর লুটিয়ে পড়েছে। ঘরে ঢুকতেই সামনে ঝুলছে প্রকাণ্ড এক আয়না। কিসের এক প্রচণ্ড আঘাতে তার উপর থেকে নিচ অবধি একটা বিদারণ রেখা চলে গিয়েছে। তার দুই ধারে দুটো সোনার বাতিদান শূন্য বাহু বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। নবাবজাদা ঘরে ঢুকতেই আয়নার সামনে তার ছায়া পড়ল। চম্পা হঠাৎ ভয়ানক চমকে উঠল। নবাবজাদার পাশে এই কার চেহারা? পিছন ফিরে চেয়ে দেখলে কেউ তো তার পাশে নেই। কিন্তু নিজের চোখকে কি অবিশ্বাস করা যায়? ওই যে দেখা যাচ্ছে তারই পাশে দাঁড়িয়ে, ঠিক তারই যেন আর একটি ছায়া। এ কে? পান্নার গলা শোনা গেল। ওই দেখো নবাবজাদা, তোমার ঠাকুর দাদার ছবি। ওই যে আয়নার পাশেই ঝুলছে। দেখে নাও আমার কথা ঠিক কিনা। যে রাতে তিনি চলে যান তার বেশি আগে ছবি নয়। তখন তার বয়স তোমার চেয়ে খুব বেশি ছিল না। সকলে ছবির দিকে এগিয়ে গেল। চম্পা সবার আগে। নবাব জাহান আলী খাঁর ছবি এক দৃষ্টে আগন্তুকদের দিকে তাকিয়ে রইল। ছবিখানা আঁকা নয়, গাঢ় নীল মখমলের গায়ে কার নিপুণ হাত জড়ি আর রেশমের সুতোয় তার মূর্তি ফুটিয়ে তুলেছে। এ যেন নবাব জাদারই ছবি, কেবল মুখের ভাব বিষাদে মাখা। নবাবজাদার সঙ্গিনীদের ভিতর একজন বলে উঠল, ওহ মা, কি আশ্চর্য সেলাই! মানুষ এমন করতে পারে তো জানতামই না। এটা কে করেছিল গা? পান্নাই? পান্না বললে, যে করেছিল সে অনেক কাল আগে চলে গিয়েছে। এই কাজ করতে করতেই তার চোখ অন্ধ হয়ে গেল। তখনও নবাবের হাতের ফুল আর মাথার টুপিটা বাকি ছিল। তার ছেলে এটুটো করলে। তরুণী কলকণ্ঠে হেসে উঠে বললে, চোখ কানা করবার মতন চেহারা বটে বাপু। আমার করবার ক্ষমতা যদি থাকতো তাহলে আমিও এমন রূপবান একজনের ছবি তৈরি করবার জন্য চোখ দিয়ে দিতাম। নবাবজাদা তীক্ষ্ণ সমালোচনার দৃষ্টিতে পিতামহের ছবি দেখছিলেন। তিনি একটু হেসে বললেন, শুধু রূপ সমান হলে হয় না আমিনা, কপাল চোরও সমান চাই। এই দেখো না, তুমি যদি বা চোখের মায়া ত্যাগ করতে রাজি হলে
তো তোমার বিদ্যেটাই নেই। আর যদি বিদ্যেওয়ালা কোন লোক পাওয়া যেত, তাহলে সে কখনোই আমার ছবি বানাবার জন্য চোখ খোয়াতে চাইতো না। আমিনা আবার হাসির লহর তুলে বললে, যদি লোক জোটে তাহলে কি বকশিস দেবে তাকে? নবাবজাদাও হেসেই বললেন, সব। সেদিন গভীর রাতে উৎসবের দ্বীপের মালা নিভে যাবার পর চম্পা নিজের ঘর ছেড়ে সেই প্রকাণ্ড আঁধার দালান পার হয়ে বুড়ি পান্নার ঘরে চলল। সেদিন কি জানি কেন বুড়ি পান্নার চোখেও ঘুম ছিল না। হয়তোবা নবাব বাড়ির পুরনো তালাবন্ধ ঘর খুলবার সঙ্গে সঙ্গে তারও মনের কোনো ভুলে যাওয়া কুঠুরির দরজা খুলে গিয়েছিল। চম্পাকে ঘরে ঢুকতে দেখেই বুড়ি জিজ্ঞাসা করলে, কি নাতনি, এত রাতে যে? চম্পা বললে, আই, নবাব জাহান আলী খাঁর ছবি যে বানিয়েছিল তার ছেলে কোথায় গেল গো? বুড়ি অবাক হয়ে চম্পার দিকে তাকিয়ে বললে, তার খোঁজে তোর কি দরকার? তার কাছে সেলাই শিখবি নাকি? অমন কথাও মনে করিস নে ভাই। ও কাজ যে হাতে নেয় 2 বছরের বেশি তার চোখ থাকে না। বেগম সাহেবা তোকে যা শিখিয়েছেন তাই ঢের। অতখানি বা কটা লোক জানে লো? বুড়োর ছেলে রহমত সে তো কানা হবার ভয়ে ও কাজ ছেড়ে দিয়ে দোকান পাট বেচে আগ্রায় চলে গেল। কাশিমের মা বুড়ি সেদিন আমায় বলছিল যে কাশিম ও বছর আগ্রায় তাকে দেখে এসেছে। ও কি নাতিন, চললি নাকি? চম্পা বুড়িকে একবার দুহাতে জড়িয়ে ধরে আবার তক্ষণে ছেড়ে দিয়ে বললে, হ্যাঁ আই, আসি তবে। সেদিন সন্ধ্যা থেকেই আকাশ মেঘে মেঘে ছেয়েছিল। রাত্রে ঝড় বইতে আরম্ভ হলো। নবাব বাড়ির পুরনো আগাছায় ভরা বাগানে শুকনো পাতার ঘুরিনি নাচের সহচরীর মতো একটি মলিনা তরুণী মূর্তি ঝড়ের মুখে সেই বাগানের ঘাসের ঢাকা পথের উপর দিয়ে দ্রুত পা ফেলে বেরিয়ে গেল। উড়ে যাওয়া শুকনো পাতারই মতো তার আর কোনো চিহ্ন পাওয়া গেল না। বুড়ো রহমতের মতে আগ্রায় এবার যেমন শীত পড়েছে, তার এই 60 বছরের জীবনের অভিজ্ঞতায় সে আর এমনটি দেখেনি। বাইরের রোদে তার জীর্ণ খাটিয়াটার উপর সে আরামে তামাক সাজতে বসল। তার আড্ডার লোকেদের আজ আসতে বড় দেরি হচ্ছে। ওই যে শিকলটা নড়ে উঠল, তাহলে তারা আসছে। বুড়ো খাটিয়ার উপর জমিয়ে বসে চোখ বুজে সেই সাবেক কালের গড়গড়ার নলে দুটো টান লাগালে সদর দরজাটা আস্তে আস্তে খুলে গেল, আর একজন কে ভিতরে এসে দাঁড়ালো। হঠাৎ তার কোটরে ঢোকা চোখে বিস্ময় লাগলো। এ কে দাঁড়িয়ে? বুড়ো বয়সে চোখের ভুল নাকি? আর একবার ভালো করে তাকিয়ে দেখলে, না, ভুল কেন হবে? ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে, ফিরোজা রঙের ওড়নাতে সর্বাঙ্গ ঢেকে ছিপছিপে পাতলা একটি মেয়ে ডাগর চোখে তার দিকে চেয়ে রয়েছে। একে 20-25 বছর আগেকার একটা দিন উড়ে এলো নাকি? হঠাৎ তার কানে একটা কোমল গলায় স্বর এসে পৌঁছালো, এ কি
রহমত আলীর বাড়ি? হ্যাঁ, আমি রহমত। তুমি কে? কোথা থেকে আসছো? আমি চম্পা, নবাব বাড়ি থেকে আসছি। আবার নবাব বাড়ি? সে জিজ্ঞাসা করলে। তা তুমি কি চাও? কে তোমাকে পাঠিয়েছে? কেউই পাঠায়নি, নিজেই এসেছি। তোমার কাছে আমার একটি ভিক্ষা আছে। ও, এতক্ষণে বোঝা গেল ছুরি ভিক্ষা চাইতে এসেছে। তা দেখো বাছা, এমন বাড়িতে কি কিছু মেলে? দেখছই তো, বুড়ো মানুষ, দিন খুলে কেউ নেই। নিজেকেই চেয়ে চিনতে খেতে হয়। এত যে বয়স হয়েছে, তবু একটা ঝি চাকর রাখি এমন ক্ষমতা নেই। অসুখের দিনে মুখে কেউ এক ফোঁটা জল দেবার নেই। রাস্তার উধারে বড় লোকের বাড়ি আছে অনেক, যাও, ওখানে গেলে তারা তোমায় কিছু দেবে। আমি টাকা করি কিছুই তোমার কাছে চাইছি না। আমার সেরকম কিছুর অভাবই নেই। আমি তোমার কাছে জরির ছবি তৈরি করা শিখতে এসেছি। এই আমার ভিক্ষা, আর কিচ্ছু না। মেয়েটা বলে কি? পৃথিবীর আর সব জিনিসের চেয়ে সে নিজের ওই কাজটিকে ভালোবাসত। চোখ যাবার ভয়ে কাজ ছেড়ে দিয়েছিল বটে, কিন্তু বিচ্ছেদের কষ্টটা তার কিছু কম হয়নি। শেখাতে পারি, কিন্তু ও কাজ তো একদিনে শেখবার নয়। আগে অনেক রাস্তা পার হতে হবে, তারপর তীর্থের সন্ধান মিলবে। চম্পা তাতেই রাজি। বুড়োর বাড়িতে কেউ নেই, সেখানে থাকা চলে না। বুড়ি ফাতেমা রহমতের ঠিক আছে। তাকে অনেক খোসামত করে টাকা কড়ির লোভ দেখিয়ে চম্পা তার ঘরের একটুখানি জায়গা করে নিলে। তারপর একটি একটি করে দিন কেটে যেতে লাগলো। চম্পা সারাটা দিন রহমতের বাড়িতেই কাটত। নবাবজাদার ছবি এখনো আরম্ভ হয়নি। রহমতের সব পরীক্ষায় এখনো সে জয়লাভ করেনি। মখমলের বুকে জরির সুতো দিয়ে লতা ফুল পাখি আঁকতে আঁকতে একটা বছর কেটে গেল। তারপর চম্পার শুভ দিন দেখা দিলে। তার তৈরি তাজমহলের ছবি বুড়োর ভারী পছন্দ হয়ে গেল। এই তো ঠিক কারিগরির হাত। এইবার চম্পা নবাবজাদার ছবি বানাতে পারবে। এখন তার চোখ থাকলেই হয়। চম্পার বুকের ভিতর কেঁপে উঠল। চোখ যে তার থাকতেই হবে, যেমন করেই হোক। রাত্রে কাজ করা সে ছেড়ে দিলে। দিনের বেলা যতক্ষণ আলো থাকতো ততক্ষণ এক মনে সে কাজ করে যেত। যখন দিনের আলো নিভে আসতো তখন চুপ করে চোখ বন্ধ করে আঁধার ঘরের কোণে পড়ে থাকত। চোখের দৃষ্টির সবটুকুই সে এক জায়গায় দান করে ফেলেছিল। পৃথিবীর আর কোনো জিনিসকে তার ভাগ দিতে সে পারবে না। দিন যত যেতে লাগলো চম্পার সম্বলও তত ফুরিয়ে আসতে লাগলো। বুড়ি ফাতেমা এখন মাঝে মাঝে টাকা করে নিয়ে বচসা করে। যার খাওয়া পড়ার সংস্থান নেই, তাই রোজ রোজ যত করে 7টা জড়ি কেনা কেন? সেলাই তো ঝুটো জড়িতেও করা যায়। চম্পা রাত্রের খাবারের পাট তুলে দিলে। জরি সাচ্চাই থেকে গেল। অনাহারে অপটু দেহ তার ভেঙে পড়তে লাগলো। চম্পা ক্রমেই বুঝতে পারছিল যে তার চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে, কিন্তু সেই ধারণাকে কিছুতেই আমল দিতে চাইল না। কিন্তু আর যে ঠেকিয়ে রাখা যায় না। দিন দুপুরেও যে সোনালি জরির আগুনের ফিনকির মতো রং তার চোখে ঘোলা হয়ে ওঠে। এখনো যে অনেক বাকি। চম্পা সন্ধ্যাবেলা প্রদীপ জেলে আবার কাজ আরম্ভ করলে, কিন্তু ভিতরের আলো যা নিভে এসেছে
তাকে প্রদীপে কতক্ষণ আলো যোগাবে। সেদিন উত্তরে হাওয়া দরজায় দরজায় শীতের আগমন বার্তা ঘোষণা করে বেড়াচ্ছিল। আজ আর তার হাঁটবার ক্ষমতা নেই। রহমতের বাড়ি আজ আর যাওয়া হবে না, বাড়িতেই কাজ করতে হবে। ছবি প্রায় শেষ হয়ে এসেছে। আজ আর কাজের তাড়া নেই, দুপুরে বসলেই হবে। তাই চম্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের অনেক কালের উপেক্ষিত সাথীদের চোখের দেখা দেখে নিচ্ছিল। আজ যমুনারও মুখ আধার। আচ্ছা, আজকে সন্ধ্যেটা কি খুব শিগগির ঘনিয়ে আসছে? ঘরের ভিতরের আলো কমে এলো যে। কিন্তু এই তো ফাতেমা খেয়ে গেল। তবে বোধহয় আকাশে মেঘ করেছে। দরজার কাছে এসে চম্পা একবার উপর দিকে তাকালে। আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই, যেন কার অশ্রুহীন নীল চোখ তীব্র দৃষ্টিতে চেয়ে রয়েছে। তবে তবে কি একে তাই নাকি? এই শেষ? কিন্তু এখনো যে নবাবজাদার চোখে সেই মধুর হাসিটি ফুটে ওঠেনি। চম্পার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। এই একটুক্ষণের জন্য তার সারা জীবনের সাধনা বিফল হয়ে যাবে। তার অবসন্ন দেহ মেঝের উপরে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরে আসতেই সে উঠে বসল। সামনে ওই যে তার প্রিয়তমের ছবি, সর্বাঙ্গ সুন্দর, কেবল চোখের দৃষ্টি এখনো শূন্য, অর্থহীন। নিজের জীবন বলি দিয়েও কি শেষে এই হবে? চম্পা প্রাণপণ শক্তিতে উঠে বসল। ঘরের ভিতরের আধার ক্রমেই ঘনিয়ে আসছে। সে ছবি নিয়ে দরজার কাছে এসে বসে পড়ল। সোনালি জরির সুতো বিদ্যুতের মতো কালো মখমলের গায়ে খেলে যেতে লাগলো। যে হাসি ভরা চোখের ছবি সে বুকে করে এত পথ বয়ে এনেছিল, তাকে এই মখমলের বুকে যে রেখে যেতেই হবে। ওই যে ওই সেই মোহন হাসিটি নবাবজাদার মুখে আলোয় ভরিয়ে দিয়েছে। চম্পা একবার ছবির দিকে তাকালে। মুহূর্তের জন্য চোখের সামনে সোনালি আলোর ঢেউ খেয়ে গেল। তারপর সব আধার। তখনও ভোর হতে দেরি আছে। পূব দিকের আকাশ সবে ধূসর হয়েছে। মাঠের মাঝখানে সরু পথ ধরে দুটি মানুষ আস্তে আস্তে এগিয়ে চলেছে। দুজন স্ত্রীলোক, একজন বৃদ্ধা আর একটি তরুণী। কি বালিকা সহজে বোঝা যায় না। বুড়ি এক হাতে একটা পোঁটলা নিয়ে আর এক হাতে মেয়েটির হাত ধরে পথ চলছিল। তার মুখে স্পষ্ট বিরক্তির চিহ্ন। তরুণীর মুখের উপর ওই চারপাশের কুয়াশারি মতো কিসের যেন এক আবরণ পড়ে গিয়েছে। তার মুখ দেখে কিছুই বোঝা যায় না। এক হাতে সে সযত্নে নিজের বুকের কাছে কাপড়ে জড়ানো কি একটা জিনিস ধরে রেখেছে। বুড়ি হঠাৎ ভাঙা গলায় বলে উঠল, এখনো তো রাত ভোর হলো না, আর তো পারা যায় না। আচ্ছা, কাজ নিয়েছি, যা হোক। হ্যাঁ গা, এখন বসো না একটু। তোমার নবাবদের বাড়ি ওই তো দেখা যাচ্ছে, ওই সাদা পাথরের চূড়াওয়ালা বাড়িখানা তো। হ্যাঁ। তবে আর কি, ও আর কত দূরই বা হবে, আধ কোষে বড় জোর। রোদ্দুর উঠলে বাকি পথ হাঁটা যাবে এখন। তার আগে তো আর লোকজন উঠবে না এই শীতের দিনে। এখন একটু বসো বাবু, হাত পাগুলো একটু জিরো। নবাব বংশেরই কোনো একজনের শখের আমবাগানের একটি গাছের তলায় বুড়ি তার সঙ্গিনীকে নিয়ে হাজির করলে। বুড়ি বসেই আবার মুখ ছোটাতে শুরু করে দিলে।
হ্যাঁ গা বাচ্চা, ফতেমা বুড়ি যে আমায় আসবার আগে বলেছিল যে তোমার বেশ টাকা কড়ি আছে, তুমি নবাব বাড়ির মেয়ে, তুমি তাহলে এত পথে হেঁটে আসছো কেন? অন্ধ চম্পা এতক্ষণ তার দৃষ্টিহীন চোখ দিয়ে যেন নিজের এই ফিরে পাওয়া জন্মভূমিকে চিনবার চেষ্টা করছিল। বুড়ির কথায় সে তার মুখের দিকে মুখ ফিরিয়ে বললে, টাকা কড়ি সবই ফুরিয়ে গেছে। আর আমি তো নবাব বাড়ির মেয়ে নয়, দাসী। দাসী? তাই বলো? আমিও তো তাই ভাবি যে নবাব বাড়ির মেয়ের নাকি এমন ছিরি। তা হ্যাঁ গা, তোমার চোখ খোয়ালে কি করে? তরুণী একটুখানি ক্ষীণ হাসি হেসে বললে, চোখ আমার দেবতাকে দিয়েছি মা। হাসি মিলতে না মিলতেই তার দৃষ্টিহারা চোখ থেকে জল ঝরে পড়ল। আহা, তা তো কাঁদবেই, তা তো কাঁদবে। এ বয়সে চোখ যাওয়া কি কম দুঃখের কথা? আহা, তাই বুঝি পুরনো মনির বাড়ি ফিরে যাচ্ছ, যদি খেতে পড়তে দেয়? চম্পা বললে, হ্যাঁ মা, ওইখানেই আমার শেষ আশ্রয়। আচ্ছা, তুমি সারাদিন এটা বুকে করে কি নিয়ে থাকো গা? গয়নাপত্র আছে বুঝি কিছু? চম্পার মুখে একটা বেদনার আভাস দেখা দিল। সে বললে, না মা, গয়নার চেয়ে এর দাম ঢের বেশি। সারা জীবন দিয়ে আমি এটা পেয়েছি। বুড়ি সন্দিগ্ধ দৃষ্টিতে একবার তার তরুণী সঙ্গিনীর দিকে চাইলে, তারপর আপন মনে বিড়বিড় করে বললে, হবেও বা, নবাব বাড়ির ঝি, সেখানে কত হিরে মুক্ত গড়াগড়ি যায়, দু একখানা সরিয়ে থাকবে হয়তো। অনেকখানি পথ চলার ফলে চম্পা বড়ই ক্লান্ত হয়ে পড়েছিল। বসে বসে তার ঘুম আসতে লাগলো। একটু পরেই গাছের গোড়ায় মাথা দিয়ে সে মাটির ওপর শুয়ে পড়ল। কতক্ষণ যে অঘরে ঘুমোলো তার ঠিক নেই। বিকেল বেলায় পড়ন্ত রোদের সোনালি আভা গাছের পাতার ফাঁক দিয়ে চম্পার মুখের উপর এসে পড়ে তার ঘুম ভাঙিয়ে দিলে। চম্পা উঠে দাঁড়িয়ে বললে, আগে আমার সেই গোলাপি ওড়নাটা দাও মা, এটা পথের ধুলোয় বোধহয় ময়লা হয়ে গেছে। নবাব বাড়ির সদর দরজায় তারা দুজন যখন এসে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে এসেছে। লোকজনের কোলাহলে সেই 5 মহলা বাড়ি মুখর হয়ে উঠেছে। সব কোলাহলের উপরে শোনা যাচ্ছে নবাবজাদার মহলের হাসির গড়গড়া আর গানের লহর। দরজায় দাঁড়িয়ে থাকা শাস্ত্রীর হাতে একটা টাকা দিয়ে চম্পা নবাবজাদার মহলে যাবার অনুমতি পেল। মার্বেল পাথরের বাঁধানো রাস্তার উপর দিয়ে খটখট শব্দ করে শাস্ত্রী এগিয়ে চলল, চম্পা তার পিছনে। এ মহলে তাকে হাত ধরে নিয়ে যাবার দরকার নেই, তার অন্ধ চোখ এখানে তাকে বাধা দেয় না। চম্পার মনে পড়ল সেই আগেকার দিনে সে কেমন করে সন্ধ্যাবেলা বেগমের বারান্দায় দাঁড়িয়ে এই দিকে চেয়ে থাকত। বেগম বোধহয় এতক্ষণ সেই গোলাপ বাগানের জানলার ধারে গিয়ে বসেছেন। আর বুড়ি পান্না, সে কি এখনো বেঁচে আছে? কে জানে। নবাবজাদার মহলের সিঁড়িতে পা দিয়েই চম্পার বুক কেঁপে উঠল। দ্বাররক্ষক চম্পার দিকে একবার তাকিয়ে বললে, এসো গো আমার সঙ্গে। পা আর ওঠে না, কিন্তু দেরি করবার সময় নেই। ওই যে তার পথপ্রদর্শক এগিয়ে চলেছে। 2 হাতে তার অমূল্য ধনটিকে বুকে চেপে চম্পাও তার পিছনে পিছনে চলল। এইবার সে ঘরে এসে পৌঁছেছে। পায়ের তলার নরম গালিচা আর আতরের
আর ফুলের মিশ্রিত সুগন্ধই তাকে জানিয়ে দিলে। দারোয়ান কুর্নিশ করে বললে, জাহাপনা, এক কানা ভিখারি মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। এইবার ঘরের সব লোকের চোখ তার উপর পড়েছে। কেউ কি তাকে চিনবে? কেউ না। সে তো এই মহলে আসেনি কখনো, নবাবজাদাও না। তিনি তাকে একদিন মাত্র রাত্রিরে দেখেছিলেন। কে একজন এগিয়ে এলো। এই তো, এই পায়ের শব্দ কি চম্পা চিনবে না? এই যে সেই গলার স্বর। কি গো, কি চাও? এত কথা বলার ছিল, সব কোথায় গেল? চম্পার চোখে দৃষ্টির সঙ্গে সঙ্গে যেন কথা কইবার শক্তিও চলে গিয়েছে। আবার প্রশ্ন হলো, কি চাইতে এসেছ? চম্পা প্রাণপণে শক্তি সঞ্চয় করে অস্ফুট কণ্ঠে বললে, কিচ্ছু চাই না, দিতে এসেছি। ঘরে একটা বাক্যহীন বিস্ময়ের ঢেউ খেলে গেল। সেটা দৃষ্টিহীনা চম্পা যেন তার সর্বাঙ্গ দিয়ে অনুভব করলে। নবাবজাদা একটুখানি ব্যঙ্গ মিশ্রিত হাসি এসে বললে, তাই নাকি? আচ্ছা, কি দেবে দাও। নিজের ওড়নার ভিতর থেকে চম্পা তার সেই বহু যত্নে রক্ষিত মোড়কটি কম্পিত হাতে তুলে ধরলে। নবাবজাদা সেটা তার হাত থেকে তুলে নিলেন। চম্পা আর দাঁড়াতে না পেরে বসে পড়ল। তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। এই বুঝি মোড়কটার আবরণ খসে পড়ল। এইবার তার পাওনার সময়। তার নৈবেদ্য উৎসর্গ করা হয়ে গিয়েছে। এইবার দেবতা বরদানের পালা। চম্পার অন্ধ চোখ আকুল আগ্রহে বিস্ফারিত হয়ে উঠল। ও কি, ও কি? ও কি? সমস্ত ঘরে এমন হাসির রোল উঠল যে। চম্পার সমস্ত শরীর শিউরে উঠল। এই তার প্রাপ্য, তার সারা জীবনের মূল্য, এই বিদ্রুপের হাসি। নবাবজাদার একজন অনুচর মোটা গলায় বলে উঠল, চুরি খ্যাপা নাকি? নবাবজাদাকে কতগুলো ছেঁড়া ন্যাকড়া উপহার দিতে এসেছে। ছেঁড়া ন্যাকড়া? ওগো, এ কোন নিষ্ঠুর দানবের পরিহাস! কোন ডাকিনীর মন্ত্রে তার জীবনের সাধনার ধন এত তুচ্ছ হয়ে গেল! চম্পা কাঁপতে কাঁপতে সেই গালিচার উপর লুটিয়ে পড়ল। ভিতর বাইরের সব আলো আজ এক পলকে নিভে গেল। নবাবজাদা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, আহ, কি আপদ! ওরে, কে আছিস? এটাকে এখান থেকে নিয়ে যা। এখানে মরে গেল নাকি? তার এক মোসাহেব সঙ্গে সঙ্গে বলে উঠল, সকালে এক বুড়ে ভিকিরির কাছে এমন খাসা তসবির মিলল, ভাবলাম সন্দেহ না জানি চুরির কাছে কি মিলবে। সাদে কি লোকে বলে, অতি লোভে তাতি নষ্ট। নবাবজাদা তার অনুচরদের নিয়ে সে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। চম্পার দেহ সেইখানেই পড়ে রইল। সে তার নিজের চোখের শেষ জ্যোতিকণা দিয়ে যে ছবির চোখের জ্যোতি ফুটিয়ে তুলেছিল, পাশের দেয়াল থেকে ছবির সেই হাসি ভরা চোখ তার দিকে এক দৃষ্টে চেয়ে রইল। নমস্কার।
গল্প এবং গল্প পাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। কিন্তু ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদেরকে বলি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর আরও গল্প শোনার জন্য। সাবস্ক্রিপশনের পর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।